একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে আপনাকে অবশ্যই বেসিক ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি এবং ইকুইপমেন্ট সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। সো আমি তানজিমুল হক আজকে আপনাদের সাথে আলোচনা করব ইলেকট্রিক্যাল সোর্স, লোড, কারেন্ট এবং ভোল্টেজ কি এবং এরা কিভাবে কাজ করে। So firstly আমরা দেখব ইলেকট্রিক্যাল সার্কিট কি। And electrical circuit is a path where electrical current can flow। অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিট হচ্ছে এমন একটা পাথ যেখানে ইলেকট্রিক্যাল কারেন্ট ফ্লো করতে পারে। ডেফিনিশন থেকে আমরা দেখতে পাচ্ছি where electrical current can flow, অর্থাৎ ইলেকট্রিক্যাল কারেন্ট ফ্লো করতে পারে। এর অর্থ এই নয় যে সবসময় ইলেকট্রিক্যাল কারেন্ট ফ্লো করতেই হবে। ইলেকট্রিক্যাল সার্কিট দুই রকম হতে পারে, ক্লোজড সার্কিট এবং ওপেন সার্কিট। যদি সার্কিটটি ওপেন হয় তাহলে সেখানে ইলেকট্রিক্যাল কারেন্ট ফ্লো করবে না, তবে যদি সার্কিটটি ক্লোজড হয় তাহলে অবশ্যই সেখানে ইলেকট্রিক্যাল কারেন্ট ফ্লো করবে। একটি ইলেকট্রিক্যাল সার্কিটে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকে, যেমন সোর্স, লোড, প্রোটেক্টিং ডিভাইস, সুইচ, কানেক্টিং ওয়্যার ইত্যাদি। আমরা এখানে যেহেতু বেসিক ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে কথা বলবো, সো এখানে আমরা শুধুমাত্র সোর্স, লোড, সুইচ এবং কানেক্টিং ওয়্যার নিয়ে কথা বলবো, এবং এর সাথে আমরা আরো দুটো ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি নিয়ে কথা বলবো। একটি হচ্ছে ভোল্টেজ এবং একটি হচ্ছে কারেন্ট। সো ফার্স্টলি আমরা একটু কোয়ান্টিটির চিত্র দেখে নিই। প্রথমে আমরা দেখব কারেন্ট। কারেন্ট ইজ আ ফ্লো অফ ইলেকট্রন, অর্থাৎ কারেন্ট হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। আমরা যদি ফিগারটিতে খেয়াল করি দেখতে পাবো দ্য ফার্স্ট এলিমেন্ট হায়ার পটেনশিয়াল, দ্য সেকেন্ড এলিমেন্ট লোয়ার পটেনশিয়াল। এখানে দেখতে পাচ্ছেন হায়ার পটেনশিয়ালে অনেকগুলো পজিটিভ চার্জ এবং লোয়ার পটেনশিয়ালে অনেকগুলো নেগেটিভ চার্জ আছে। এখানে নেগেটিভ চার্জগুলো হচ্ছে ইলেকট্রন, পজিটিভ চার্জগুলো হচ্ছে প্রোটন। আমরা জানি ইলেকট্রনের প্রবাহই হচ্ছে কারেন্ট, অর্থাৎ এখানে যে ইলেকট্রনগুলো ফ্লো করবে সেই ইলেকট্রনের প্রবাহটাই হবে হচ্ছে কারেন্ট। তো এটা কিভাবে হয় আমরা একটু ব্যাখ্যা দেব। আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তো সেই ক্ষেত্রে এখানে ইলেকট্রনগুলো প্রোটনকে এবং প্রোটনগুলো ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে। সো ইলেকট্রনগুলো চাইবে প্রোটনের দিকে যেতে এবং প্রোটনগুলো চাইবে ইলেকট্রনের দিকে যেতে। কিন্তু একটা অ্যাটম যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে অ্যাটমে প্রোটনের ভর অনেক বেশি হয়ে থাকে কিন্তু ইলেকট্রনের ভর তুলনামূলকভাবে অনেক কম। অর্থাৎ আমরা জানি একটি প্রোটনের ভর ইলেকট্রনের তুলনায় 1836 গুণ বেশি। তো সেক্ষেত্রে যেটা হয়, ইলেকট্রনগুলো ফ্লো করে কিন্তু কখনো প্রোটন ফ্লো করে না, অর্থাৎ এখানে নেগেটিভ চার্জগুলো পজিটিভ চার্জের দিকে যাবে। কিন্তু আমরা জানি কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভ ডাইরেকশনে ফ্লো। আমরা যেহেতু জানি ইলেকট্রিক্যাল ফ্লোটাই হচ্ছে কারেন্ট এবং কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভ ডাইরেকশনে ফ্লো করে, তার মানে আমরা বুঝতে পারছি কারেন্টের ডাইরেকশন হবে পজিটিভ থেকে নেগেটিভ দিকে। আর যেহেতু ফ্লো যেটা করে সেটা হচ্ছে ইলেকট্রন, তার মানে নেগেটিভ থেকে পজিটিভ দিকে, তাহলে আমরা বলতে পারি কারেন্ট প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীত। আমরা বুঝতে পারলাম কারেন্ট প্রবাহ এবং ইলেকট্রন প্রবাহ দুটো পরস্পর বিপরীতমুখী। সো আমরা দেখব এই কারেন্টকে আমরা কিভাবে মেজার করতে পারি। কারেন্ট মেজার করার জন্য আমরা একটা ইকুয়েশন ব্যবহার করব, সেটা হচ্ছে I = Q/T। যদি আমরা কারেন্টকে ডিফাইন করতে চাই তাহলে বলতে পারি পার ইউনিট টাইমে যে পরিমাণ চার্জ কোনো একটা মাধ্যমে ফ্লো করবে তাকেই বলা হবে কারেন্ট। এখানে কারেন্টকে আমরা I দ্বারা প্রকাশ করি, যার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার্স, এবং যাকে আমরা A দ্বারা প্রকাশ করি। কিউ হচ্ছে চার্জ, যার ইউনিট কুলম্বস, এবং যাকে আমরা C দ্বারা প্রকাশ করি। টি হচ্ছে টাইম, যার ইউনিট সেকেন্ডস, এবং যাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এখানে আমরা তাহলে কারেন্টের বিভিন্ন ভ্যালু বলতে পারি, যেমন 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার ইত্যাদি। তো এখানে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্টকে আমরা ডিফাইন করতে চাই তাহলে বলতে পারি যদি 1 সেকেন্ড সময়ে কোনো একটা মাধ্যমে 1 কুলম্ব পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাহলে আমরা যা পাবো তাই হচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট। এখানে আমরা কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ারের পরিবর্তে কুলম্ব পার সেকেন্ডও ইউজ করতে পারি। এখন আমরা দেখব ভোল্টেজ কি। আমরা এতক্ষণ দেখলাম ইলেকট্রিক্যাল কারেন্ট। দেখুন, কারেন্ট ফ্লো করতে আমার যে শক্তির প্রয়োজন সেই শক্তিটাই হচ্ছে ভোল্টেজ। আমরা যদি ভোল্টেজকে সংজ্ঞায়িত করি তাহলে বলতে পারি V = W/Q, অর্থাৎ 1 কুলম্ব চার্জ কোনো একটা মাধ্যম দিয়ে ফ্লো করাতে গেলে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই বলা হয় ভোল্টেজ। অর্থাৎ 1 কুলম্ব চার্জ কোনো একটা মাধ্যম দিয়ে ফ্লো করাতে গেলে যদি আমি 1 জুল পরিমাণ কাজ করি তাহলে আমরা পাবো 1 ভোল্ট। এখানে V হচ্ছে ভোল্টেজ, যার ইউনিট ভোল্টস, একে আমরা V দ্বারা প্রকাশ করে থাকি। W হচ্ছে ওয়াট, যার ইউনিট জুল, যাকে আমরা J দ্বারা প্রকাশ করি, এবং Q হচ্ছে চার্জ, যার ইউনিট কুলম্বস, যাকে আমরা C দ্বারা প্রকাশ করে থাকি। আমরা যদি
এই ভোল্টেজকে বুঝতে চাই তাহলে আমাদের বামের ফিগার দুটো খেয়াল করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভলি চার্জ এবং পজিটিভলি চার্জ দুটো অংশ। যদি বিষয়টা এমন হতো এখানে যতগুলো নেগেটিভ চার্জ আছে ঠিক ততগুলো পজিটিভ চার্জ, এখানে যতগুলো পজিটিভ চার্জ আছে ঠিক ততগুলো নেগেটিভ চার্জ আছে, তাহলে যেটা হতো এখানে কখনোই ইলেকট্রন ফ্লো করতো না, অর্থাৎ এখানে কখনোই ইলেকট্রিসিটি পাওয়া যেত না। যেহেতু এক জায়গায় ইলেকট্রন এবং আরেক জায়গায় প্রোটন, সেহেতু এখানে ইলেকট্রন ফ্লো করবে এবং যার ফলে আমরা কারেন্ট পাবো। এখানে যে শক্তি বলে এই ইলেকট্রনটা ফ্লো করছে এটাকেই বলছি আমরা ভোল্টেজ। এখন আমরা আবার ইলেকট্রিক্যাল সার্কিটে ফিরে যাব। আমরা এতক্ষণ দেখলাম ইলেকট্রিক্যাল কারেন্ট এবং ভোল্টেজ কি। দেখুন, এখানে ভোল্টেজের কাজ হচ্ছে একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করা, অর্থাৎ একটা শক্তির যোগান দেওয়া যার মাধ্যমে কারেন্ট বা ইলেকট্রন ফ্লো করবে। তাহলে এখানে ভোল্টেজ বা এই শক্তির যোগানটা দিবে হচ্ছে সোর্স বা ব্যাটারি, অর্থাৎ ব্যাটারি হচ্ছে আমার সোর্স যেখান থেকে একটা পটেনশিয়াল ডিফারেন্স পাবে এবং যার মাধ্যমে কারেন্ট ফ্লো করবে। এখানে এখন দেখুন সোর্স আছে, লোড আছে, সুইচ আছে এবং কানেক্টিং ওয়্যার আছে। তাহলে আমরা সোর্স সম্পর্কে একটা ধারণা পেলাম যেখান থেকে আমরা ভোল্টেজ এবং কারেন্ট পেতে পারি। লোডের কাজ আমরা জানি যে কিনা ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করে এবং এটাকে কনভার্ট করে। তাহলে সুইচের কাজ কি এবং ওয়্যারের কাজ কি। দেখুন, আমাদের সোর্স এবং লোডকে কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য অবশ্যই এমন একটা মাধ্যম লাগবে যার মধ্যে দিয়ে ফ্রিলি ইলেকট্রন ফ্লো করতে পারে। সো সেরকম একটা মাধ্যমই হচ্ছে কানেক্টিং ওয়্যার। এখানে আমরা ইউজ করে থাকি কন্ডাক্টর, যার মাধ্যমে ফ্রিলি একটা ইলেকট্রন ফ্লো করতে পারে। এখানে আমরা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সাইজের ওয়্যার আমরা ইউজ করে থাকি। এগুলোকে আমরা বিভিন্ন ওয়্যার সাইজ গেজ দিয়ে চিহ্নিত করে থাকি, যে এর গেজের নাম্বারের উপর ডিপেন্ড করে যে কোন তারের মধ্যে দিয়ে বা কোন ওয়্যারের মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতে পারবে। এখন আমাদের জানতে হবে সুইচ সম্পর্কে। তো সুইচ কি কাজ করে? সুইচ এখানে প্রোটেক্টিং ডিভাইস হিসেবে কাজ করে, অর্থাৎ যখন আমার ইলেকট্রিক্যাল সার্কিটটি ওপেন করা প্রয়োজন তখন চাইলে আমি এটাকে ওপেন করে নিতে পারছি, যখন এটাকে ক্লোজ করা প্রয়োজন তখন ক্লোজ করে নিতে পারছি। অর্থাৎ আমরা আমাদের লোডটাকে কন্ট্রোল করতে পারছি। আমরা যখন চাচ্ছি লাইটটা জ্বালাতে পারছি, যখন চাচ্ছি লাইটটা অফ করতে পারছি। সো এখানে সুইচ সেই ভূমিকাটা পালন করছে। এখানে আমরা আরো বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করতে পারতাম, যেমন প্রোটেক্টিং পারপাসে আমরা একটা সার্কিট ব্রেকার ইউজ করতে পারতাম। সার্কিট ব্রেকারের কাজটা কি? আমার একটা লাইট বাল্ব ধরে নিচ্ছি 1 অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করতে পারে। তো সেখানে যদি কোনো কারণে 2 অ্যাম্পিয়ার কারেন্ট চলে আসে তাহলে সেটা অবশ্যই আমার লাইট বাল্বের জন্য অনেক ক্ষতিকর একটা ব্যাপার হবে। যেহেতু এখানে আমার একটা লাইট বাল্ব 1 অ্যাম্পিয়ারের উপর কারেন্ট নিতে পারবে না, সেহেতু এটাকে আমার কন্ট্রোল করতে হবে, অর্থাৎ কোনো কারণে 1 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট ফ্লো করলে সেটাকে স্টপ করে দিতে হবে। এই কাজটা করার জন্যই আমরা সার্কিট ব্রেকার ইউজ করে থাকি। এবং আমরা যত এই পরিধিটা বাড়াতে থাকবো, আমাদের কারেন্টের পরিমাণ, ভোল্টেজের পরিমাণ যত বাড়তে থাকবে, প্রোটেক্টিং ডিভাইস তত বাড়তে থাকবে এবং তাদের কর্মক্ষমতা অনেক বাড়তে থাকবে। তো যাই হোক, আমরা শুধুমাত্র বেসিক সার্কিট নিয়ে আলোচনা করছি, তো সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব না। আমরা এখন দেখব ইলেকট্রিক্যাল সোর্স কি, লোড কি। তো ফার্স্টে আমরা দেখি লোড কি। লোড হচ্ছে এমন এক ধরনের ইকুইপমেন্ট যারা ইলেকট্রিক্যাল এনার্জিকে কনভার্ট করতে পারে। তো লোডকে আমরা প্রাথমিকভাবে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাক্টিভ লোড এবং আরেকটা হচ্ছে প্যাসিভ লোড। অ্যাক্টিভ লোড হচ্ছে যারা পুরো ইলেকট্রিক্যাল এনার্জিকে ইফেক্টিভলি ইউজ করতে পারে, বাট প্যাসিভ লোড কখনো ইলেকট্রিক্যাল এনার্জিকে পুরোপুরি ইফেক্টিভলি ইউজ করতে পারে না। অ্যাক্টিভ লোড কোনগুলো হয়? ইলেকট্রিক্যাল এনার্জিতে যারা হিট এনার্জিতে কনভার্ট করতে পারে তাদেরকে আমরা অ্যাক্টিভ লোড বলে থাকি। সাধারণত রেজিস্টিভ লোড বা রেজিস্টর হয়ে থাকে অ্যাক্টিভ লোড। প্যাসিভ লোড কোনগুলো? যেগুলো সরাসরি ইলেকট্রিক্যাল এনার্জিকে অন্য এনার্জিতে কনভার্ট করতে পারে না, যেমন ইন্ডাকটিভ লোড বা ক্যাপাসিটিভ লোড। ইন্ডাকটিভ লোডকে আমরা বলে থাকি ইন্ডাক্টর, ক্যাপাসিটিভ লোডকে আমরা বলে থাকি ক্যাপাসিটর। আমরা এসি সার্কিটে ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ লোড নিয়ে আলোচনা করব। সো আজকে আপাতত ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর নিয়ে আলোচনা করছি না। এখানে আমরা আলোচনা করব রেজিস্টর বা অ্যাক্টিভ লোড নিয়ে। আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেমন লাইট বাল্ব। লাইট বাল্বের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিকে হিট এনার্জিতে কনভার্ট করা। তো এখানে ইলেকট্রিক্যাল এনার্জি আমরা যে সাপ্লাইটা দিচ্ছি তার পুরো এনার্জিটাই কনভার্ট হবে, কনভার্ট হওয়ার মাধ্যমে হিট এনার্জিতে পরিণত হবে এবং সেখান থেকে আমরা একটা আলো পাবো। এবং এইটা রেজিস্টিভ লোড হওয়ার কারণেই পুরো এনার্জিটা এখানে কনজিউম হচ্ছে এবং সেটা ইফেক্টিভলি ইউজ হচ্ছে, কারণ এটা আমরা কনভার্ট করে অন্য একটা মাধ্যমে পাচ্ছি। কিন্তু যদি এখানে আমরা প্যাসিভ লোড ইউজ করতাম তাহলে আমরা এর কোনো সুফল বা এর কোনো রেজাল্ট আমরা আউটপুটে দেখতে পেতাম না। এখন আমরা আলোচনা করবো সোর্স কি। সোর্স কি? অলরেডি আমরা দেখেছি যে পটেনশিয়াল ডিফারেন্সের কারণে ইলেকট্রিক্যাল কারেন্ট ফ্লো করে, অর্থাৎ সোর্স এমন একটা জায়গা যেখান থেকে আমার সেই শক্তিটা যোগান দিবে। অর্থাৎ সোর্স হচ্ছে সেই সমস্ত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট
যেখান থেকে ইলেকট্রিক্যাল কারেন্ট ফ্লো করতে পারে। সোর্সটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্স হচ্ছে সেই ধরনের সোর্স যেখানে সবসময় ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে এবং প্রয়োজন অনুযায়ী কারেন্ট এবং পাওয়ার চেঞ্জ হয়। কারেন্ট সোর্স হচ্ছে সেই ধরনের সোর্স যেখানে অলওয়েজ কারেন্ট কনস্ট্যান্ট থাকে এবং প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ এবং পাওয়ার চেঞ্জ হয়। ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স উভয়কেই দুই ভাগে ভাগ করা যায়, যেমন ডিপেন্ডেন্ট সোর্স এবং ইন্ডিপেন্ডেন্ট সোর্স। কোন ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স তখন ইন্ডিপেন্ডেন্ট হবে যখন কারোর উপর এটা ডিপেন্ড করবে না, অর্থাৎ যে কোনো সার্কিটের ক্ষেত্রে মেইন সোর্সটা সবসময় ইন্ডিপেন্ডেন্ট সোর্স হয়। যদি কোনো একটা সোর্স অন্য কোনো সোর্স বা লোডের উপর ডিপেন্ড করে তখন তাকে বলছি আমরা ডিপেন্ডেন্ট সোর্স। ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স দুটাই ডিপেন্ডেন্ট হতে পারে। যদি কোনো সোর্স ভোল্টেজের উপর ডিপেন্ড করে তাহলে তাকে বলবো আমরা ভোল্টেজ ডিপেন্ডেন্ট সোর্স। যদি কোনো সোর্স কারেন্টের উপর ডিপেন্ড করে তাহলে তাকে বলবো আমরা কারেন্ট ডিপেন্ডেন্ট সোর্স। তো এখানে আমরা ভোল্টেজ সোর্সকে দুই ভাগে ভাগ করতে পারি, ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এবং কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। সিমিলারলি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সকে দুই ভাগে ভাগ করা যায়, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এবং কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তো আমরা যদি বিষয়টাকে আরেকবার সামারাইজ করি তাহলে বলতে পারি সোর্স দুই প্রকার, ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্স দুই প্রকার, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। কারেন্ট সোর্স দুই প্রকার, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দুই প্রকার, ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দুই প্রকার, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এবং কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আমরা এখন একটু দেখব ভোল্টেজ সোর্স কি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ভোল্টেজ সোর্স রয়েছে যেখান থেকে একটা ভোল্টেজের সাপ্লাই দেওয়া হবে এবং R1 এবং R2 তে সেই ভোল্টেজটা পাবে, যার ফলে এখানে কারেন্ট ফ্লো করবে। অর্থাৎ এই ভোল্টেজটাই হচ্ছে পটেনশিয়াল, যার কারণে R1 এবং R2 এর মধ্যে কারেন্ট ফ্লো করবে। তো এই সার্কিটটিতে কখনোই ভোল্টেজের মানের কোনো পরিবর্তন হবে না, এই জন্য এই সোর্সটাকে বলা হচ্ছে ভোল্টেজ সোর্স। যদি এখানে কারেন্টের ভ্যালু থাকতো এবং সেই ভ্যালুটা কখনো চেঞ্জ না হতো তাহলে তাকে বলতাম আমরা কারেন্ট সোর্স। তো এখানে আমরা যদি রেজিস্ট্যান্সের ভ্যালুও পরিবর্তন করি তাহলেও ভোল্টেজের কোনো পরিবর্তন আসবে না, তবে প্রয়োজন অনুযায়ী যদি আমরা রেজিস্ট্যান্স পরিবর্তন করি তাহলে সেখানে কারেন্ট এবং পাওয়ারের একটা পরিবর্তন আমরা এখানে লক্ষ্য করতে পারবো। পরবর্তী স্লাইড যদি আমরা দেখি, এটা হচ্ছে কারেন্ট সোর্স। তো এখানে দেখতে পাবেন কারেন্টের একটা ভ্যালু আছে, এখানে দেখতে পাচ্ছি 20 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। অর্থাৎ এখানে যদি আমি R1 R2 এর কোনো একটা ভ্যালু চেঞ্জ করি তাতে কিন্তু আমার কারেন্টের কোনো চেঞ্জ আসবে না। চেঞ্জ আসবে কোথায়? চেঞ্জ আসবে ভোল্টেজ এবং পাওয়ারে, বা ভোল্টেজ বা শুধুমাত্র পাওয়ার, যে কোনোটা হতে পারে। সো এখানে কারেন্টের যেহেতু কোনো চেঞ্জ আসবে না তাই এই সোর্সটাকে বলছি আমরা কারেন্ট সোর্স, এবং এই একটা মাত্র সোর্স যেহেতু অবশ্যই এটা একটা মেইন সোর্স এবং এর কোনো পরিবর্তন হবে না তাই এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এখন দেখবো ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। দেখুন আপনারা যদি সার্কিটটি খেয়াল করেন দেখবেন এখানে একটা ভোল্টেজ সোর্স, দেন একটা 2 ওহম রেজিস্টর, এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স এবং এখানে একটা 4 ওহম রেজিস্টর। আমরা দেখতে পাচ্ছি 12 ভোল্ট, এই ভোল্টেজের কখনো চেঞ্জ আসবে না কারণ এখানে 12 ভোল্ট বলে দেওয়া হচ্ছে। এখানে 2 ওহম রেজিস্টর, এর অ্যাক্রসে আমরা একটা ভোল্টেজ পাবো যাকে বলা হচ্ছে V1। 4 ওহম রেজিস্টর, যার অ্যাক্রসে একটা ভোল্টেজ পাবো যাকে বলা হচ্ছে V2। এবং এই যে ডিপেন্ডেন্ট সোর্স এখানে আমরা দেখতে পাচ্ছি 3V2, তার মানে V2 তে আমরা যে ভোল্টেজটা পাবো তার 3 গুণ ভোল্টেজ পাবো আমরা এখানে। অর্থাৎ V2 যদি হয় 6 ভোল্ট তাহলে এখানে হয়ে যাবে 18 ভোল্ট, V2 যদি হয় 2 ভোল্ট তাহলে এখানে হয়ে যাবে 6 ভোল্ট। অর্থাৎ V2 ভোল্টেজের উপর ডিপেন্ড করছে আমার এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। যেহেতু এই সোর্সটি কোন একটা ভোল্টেজের উপর ডিপেন্ড করছে তাই তাকে বলবো আমরা ভোল্টেজ ডিপেন্ডেন্ট সোর্স, এবং যেহেতু এই সোর্সটি নিজে ভোল্টেজ সোর্স তাহলে তার নাম হবে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এরপর আমরা দেখব ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। সার্কিটটিতে খেয়াল করলে দেখতে পাবেন 4 অ্যাম্পিয়ারের একটি কারেন্ট সোর্স আছে এবং বিভিন্ন ভ্যালু, বিভিন্ন রেজিস্ট্যান্স আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 4 ওহম রেজিস্টরের অ্যাক্রসে কারেন্ট হচ্ছে Ix, এবং ডিপেন্ডেন্ট সোর্স যেটা আছে এখানে বলা হচ্ছে 4Ix, তার মানে Ix এর যে কারেন্ট আমরা পাবো তার 4 গুণ হবে হচ্ছে আমার ডিপেন্ডেন্ট সোর্সের কারেন্ট। সোর্সটি যেহেতু কারেন্টের উপর ডিপেন্ড করছে তাই সোর্সটি হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট সোর্স, এবং সোর্সটি নিজে যেহেতু কারেন্ট সোর্স তাই সোর্সটির নাম হবে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। সো আজকের আলোচনা এতটুকুই। আজকে আমরা দেখলাম ইলেকট্রিক্যাল সোর্স, লোড, ভোল্টেজ এবং কারেন্ট কি। আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, জানিয়ে আমি পরবর্তীতে আলোচনা করতে পারি। এবং আজকে আমরা যে ইকুয়েশন গুলো দেখলাম এই ইকুয়েশন গুলোর মাধ্যমে আমি বিভিন্ন ম্যাথ সলভ করে তার একটা প্লেলিস্ট তৈরি করব, এবং খুব শীঘ্রই আমি সেই প্লেলিস্টের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।